হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার 8 অর্থাৎ পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়ে এসেছি। আমাদের যে এই অধ্যায়, এখানে আমরা বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করি। এবার দেখো, আমাদের প্রকৃতিতে প্রায় 118টি মৌল উপস্থিত রয়েছে। এবার এতগুলো মৌলের ক্ষেত্রে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা আলাদা করে মনে রাখা সেটা স্বাভাবিকভাবেই সম্ভব নয়। এই জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এই যে আমাদের মৌলগুলো রয়েছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে আলাদা আলাদা উপায়ে সাজানোর চেষ্টা করেছেন, এবং এর মধ্যে কেউ কেউ সফল হয়েছেন বা কেউ কেউ সফল হতে পারেননি। এবার এই যে আমাদের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে একটা নির্দিষ্ট উপায়ে সাজানোর চেষ্টা, সেখানে বিজ্ঞানী সাকুরতোয়া, বিজ্ঞানী ডোবেরিনার, মেন্ডেলিভ, লুথার মেয়ার, এদের যে অবদান সেটা কিন্তু কখনোই ভোলার নয়। এবং এদের বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন যে চেষ্টা, তারই ফলস্বরূপ হিসেবে বর্তমানে কিন্তু আমরা এই যে বিভিন্ন মৌলগুলো রয়েছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মকে একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সাজাতে পেরেছি, এবং এদেরকে আমরা প্রপারলি এখন স্টাডিও করতে পারি। এই মুহূর্তে চলো সবার প্রথমে আমরা বিজ্ঞানী ডোবেরিনারের ত্রয়ী সূত্র নিয়ে আলোচনা করি। তিনি 1817 সালে তার ত্রয়ী সূত্র প্রকাশ করেন, এবং সেটার মাধ্যমে তিনি যে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো রয়েছে মৌলের, সেই অনুযায়ী মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেন। তাহলে বিজ্ঞানী ডোবেরিনারের ত্রয়ী সূত্রতে কি বলা রয়েছে সেটা চলো একবার দেখে নিই। 1817 সালে বিজ্ঞানী ডোবেরিনার যে ত্রয়ী সূত্র প্রকাশ করেন, সেখানে বলা হয়েছে ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি 3টি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। এবার এই বিষয়টার মানে কি? দেখো, আমরা যদি 3টে মৌল নিই, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হলো 39। এবার এদের মধ্যে দেখো মাঝে কে রয়েছে? মাঝে রয়েছে সোডিয়াম। তাহলে লিথিয়াম এবং পটাশিয়াম এদের পারমাণবিক গুরুত্বগুলো কত ছিল? 7 এবং 39। তাদেরকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাবো। তাহলে 7 + 39 মানে সেটা হয়ে যাবে 46। 46/2 কত আসবে? 23। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তাহলে এখানে আমরা বিজ্ঞানী ডোবেরিনারের যে ত্রয়ী সূত্র সেটা নিয়ে আলোচনা করলাম। দেখো, এই যে ত্রয়ী সূত্র, সেটা দিয়ে আমরা কিছু মৌলকে তো প্রপার উপায়ে সাজাতে পারছিলাম, কিন্তু ম্যাক্সিমাম মৌলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছিল এই যে এই সূত্রটি সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছিল না। সেই জন্য আমাদের চেষ্টা আরো চলতে থাকলো, এবং 1862 সালে প্রকাশ করা হলো আমাদের টেলুরিক কুণ্ডলী সূত্র, এবং তারপর 1864 সালে আমাদের প্রকাশিত হলো অষ্টক সূত্র। এবং এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, সেখানে কি বলা হলো চলো সেটা একবার আমরা দেখে নিই। নিউল্যান্ডের যে অষ্টক সূত্র, সেখানে বলা হয়েছে মৌলগুলোকে আমরা যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই, তাহলে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। উদাহরণ চলো দেখে নিই। ধরে নাও আমরা লিথিয়াম থেকে শুরু করছি। এবার লিথিয়াম থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের যে অষ্টম মৌল আসে সেটা কি আসে? সেটা আসে হলো সোডিয়াম। এবং এখানে আমরা কি অনুযায়ী সাজাচ্ছি? পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অষ্টম মৌল আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে সোডিয়াম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লিথিয়াম এবং সোডিয়াম তাদের যে ধর্মগুলো সেগুলো কি হয়? সেগুলো একই ধর্ম আমরা দেখতে পারি। এই যে আমরা বিভিন্ন সূত্রগুলো সম্পর্কে শিখলাম, ডোবেরিনারের ত্রয়ী সূত্র বা নিউল্যান্ডের অষ্টক সূত্র, এগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন যে পরমাণুগুলো তাদেরকে আমরা ধর্ম অনুযায়ী সাজাচ্ছিলাম ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরোপুরি একটা বেনিফিট আমরা পাচ্ছিলাম না। যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল এই যে আমাদের সূত্রগুলো সেগুলো প্রযোজ্য হচ্ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো আবার প্রযোজ্য হচ্ছিল না। এর জন্য পরবর্তী সময়ে 1869 সালে অর্থাৎ 1869-এ বিজ্ঞানী মেন্ডেলিভ তার পর্যায় সূত্র প্রকাশ করেন, এবং এই পর্যায় সূত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেন পর্যায় সারণী। এবং এই যে পর্যায় সারণী, সেটার মাধ্যমে কি দেখা গেল? সেটার মাধ্যমে দেখা গেল যে আমাদের যে বিভিন্ন মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা একটা সঠিক উপায়ে সাজাতে পারছি, এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মৌলগুলো তারা একটা নির্দিষ্ট অর্ডার মেনে চলছে। তাহলে এই যে মেন্ডেলিফের পর্যায় সূত্র, সেটাতে কি বলা হয়েছে চলো সেই যে সূত্রটি সেটা একবার আমরা বুঝে নিই। মেন্ডেলিফের পর্যায় সূত্রতে বলা হয়েছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্রতে কি বলা হলো? যে আমাদের যে বিভিন্ন মৌলগুলো রয়েছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের যে পারমাণবিক গুরুত্ব, সেই পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হতে থাকবে।
এবং এই যে এই বিষয়টি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মৌলগুলোর ধর্মসমূহের পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটি। কারণ কি হচ্ছে, আমরা যখন এদেরকে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে, একটা নির্দিষ্ট পারমাণবিক গুরুত্ব পর পর আমাদের যে এই মৌলগুলো তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সেটা কি হচ্ছে আবার রিপিট করছে। তাহলে এই যে মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং মেন্ডেলিফের পর্যায় সারণী, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই যে মৌলগুলো তাদেরকে একটা নির্দিষ্ট উপায়ে সাজাতে পারলাম। এবার এই যে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী দেখলাম, সেখানে দেখো কি হয়েছিল, মেন্ডেলিফের সময় কিন্তু 118টি মৌল আবিষ্কার হয়নি, তখন শুধুমাত্র 63 অর্থাৎ 63টি মৌল সম্পর্কে আমাদের জানা ছিল। সেই জন্য মেন্ডেলিফ যে পর্যায় সারণী প্রকাশ করেন সেখানে মোট 63টি মৌলকেই স্থান দেওয়া হয়েছিল। এবার দেখো মেন্ডেলিফের সময় আমাদের যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলো, অর্থাৎ আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের সম্পর্কে কিন্তু আমাদের জানা ছিল না, এগুলো পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়। সেই জন্য মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে যে আমাদের শূন্য গ্রুপ বা শূন্য শ্রেণী সেটা কিন্তু ছিল না। পরবর্তীকালে যখন আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয় তখন তাদেরকে সেই শ্রেণীতে বা সেই গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়। এরপর আমাদের যে এই বিভিন্ন মৌলগুলো, দেখো আমি তোমাদের কি বললাম, বর্তমানে প্রায় 118টি মৌল রয়েছে, কিন্তু মেন্ডেলিফের সময় মাত্র 63টি মৌল ছিল। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রচুর মৌল তখন আবিষ্কৃত হয়নি। সেই জন্য মেন্ডেলিফ যখন বিভিন্ন মৌলগুলোকে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মের জন্য পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছিলেন, তখন কিন্তু তার পর্যায় সারণীতে তিনি অনেক স্থান ফাঁকা রেখেছিলেন। এবং এই যে ফাঁকা স্থানগুলো সেগুলো কিন্তু পরবর্তীকালে ফিল আপ করা হয় যখন এই বিভিন্ন মৌলগুলো আবিষ্কৃত হয়। এবং এই যে এই বিভিন্ন মৌলগুলো তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে মেন্ডেলিফ যে বিষয়গুলো ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাদের এগুলো এইভাবে মিলে যাবে, পরবর্তীকালে দেখা যায় হ্যাঁ সত্যি মেন্ডেলিফ যেভাবে বলেছিলেন সেগুলো কিন্তু সেখানেই স্থান পায় এবং তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সেগুলো সেইভাবেই মিলে যায়। এরপর দেখো আমাদের যে এই মেন্ডেলিফের পর্যায় সারণী, সেখানে আমরা কি বলেছি, সেখানে আমাদের যে বিভিন্ন মৌলগুলোকে ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুসারে সাজানো হচ্ছিল, সেটার জন্য পারমাণবিক গুরুত্বকে আমাদের বেশি প্রায়োরিটি দেওয়ার কথা ছিল। কারণ মেন্ডেলিফের পর্যায় সূত্রতে বলা হয়েছে যে আমাদের যে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সেগুলো পারমাণবিক গুরুত্বের যে একটা পর্যায়বৃত্ত ক্রম সেখানে পরিবর্তিত হবে। কিন্তু এই যে মেন্ডেলিফের পর্যায় সারণী সেটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে এই পারমাণবিক গুরুত্ব সেটাকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পারমাণবিক গুরুত্বের থেকেও বিভিন্ন রাসায়নিক এবং ভৌত ধর্মগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টা কিরকম, ধরো আমরা যদি আর্গন এবং পটাশিয়াম নিয়ে কথা বলি, এই ক্ষেত্রে আর্গনের যে আমাদের পারমাণবিক গুরুত্ব সেটা পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব থেকে বেশি। তাহলে মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে কি হওয়া উচিত ছিল, সেখানে আমাদের আর্গন পরে স্থান পাওয়া উচিত ছিল এবং পটাশিয়াম আগে স্থান পাওয়া উচিত ছিল। কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখতে পাবো যে আমাদের আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। তাহলে এই যে এই বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীতে দেখতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে এই মেন্ডেলিফের পর্যায় সারণী সেটাই কিন্তু প্রথম এমন একটি অবস্থা সৃষ্টি করে যেখানে কিনা আমরা বিভিন্ন মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী, একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সাজাতে পারি। তাহলে আজকের এই ক্লাসে আমরা আমাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোকে সাজানোর জন্য বিভিন্ন সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা কি কি শিখলাম, ডোবেরিনারের ত্রয়ী সূত্র শিখলাম, আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র শিখলাম এবং তারপর সব থেকে ইম্পর্টেন্ট মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং পর্যায় সারণী নিয়েও আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।